এমপি কেস দিবে এবং শুভেন্দু অধিকারীও আমাকে ওপর কেস দিবে, ভিডিওতে বলছে। আমার পুরো জীবনটা রিমান্ডে কেটে যাবে। হুমকি দিয়ে যায় যে আজকে আজকে 14ই আগস্ট 12টার পর নাহলে 6টার পর থেকে জানে মেরে দেবো, এরকম একটা হুমকি দিয়ে যায়। দিয়ে যাওয়ার পর মা বলে আমি এফআইআর করতে যাবো। তখন মাকে বলে তুই গেলি তোর পা ভেঙে দেবো, মাকে তুই তুকারি করে বলে তুই গেলি তোর পা ভেঙে দেবো এবং গালাগালি করে। রক্তে রক্তে শিক্ষা ঢুকে যায়, তাহলে এরা প্রশ্ন করবে, প্রশাসককে প্রশ্ন করবে। আর প্রশাসক যে শাসক আছে তারা প্রশ্নকে ভয় পায়। তো যাতে ভবিষ্যতে প্রশ্ন না করে, কেউ যাতে আওয়াজ না তোলে, সেই আওয়াজকে মানে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা এটা। ঘটনাটা ঘটেছিল যে আমি 8 তারিখে যন্ত্রমন্ত্র প্রোটেস্টে গিয়েছিলাম। তো 25 তারিখ অবধি ওইখানেই থাকি। ওইখান থেকে যখন যন্ত্রমন্ত্র প্রোটেস্ট থেকে যখন আসি দিল্লি থেকে, আসার পর এখানে যে বিজেপির ওয়ার্কার আছে তাকে আমাকে ধরে ধরে বলে যে তুই কি দিল্লি যন্ত্রমন্ত্রে গিয়েছিলিস? তো আমি বলি হ্যাঁ আমি গিয়েছিলাম। তো তখন তারা আমাকে উপরে চড়া হয় ও মারতে আসে। তারপর আমি ওটা চলে আসি, ওটা সামলে আমি চলে আসি। আসার পর যখন কিছুদিন কেটে যায়, 13ই আগস্ট 13ই আগস্টে ওনারা, আমি তখন স্কুল ঠিক করো ক্যাম্পেনের জন্য আমি আমার স্কুলের প্রাথমিক বিদ্যালয় পরিশুন্ডা প্রাথমিক বিদ্যালয়ে জাস্ট পারমিশন নিতে গেছিলাম যে স্কুল ঠিক করো জন্য আমি কি এখানে ভিডিও বা সমস্ত কিছু করতে পারি, কি কি অসুবিধা আছে সেই সম্পর্কিত। তো ওইখানে যে প্রধান শিক্ষক আছেন কাশীনাথ মহাশয়, তিনি বলেছেন তুমি কালকে এসো, এবং উনি বিজেপির কর্মকর্তাদেরকে জানিয়ে দেয়। এবং বিজেপির যে ওয়ার্কাররা আছে তারা 13 তারিখ 13ই আগস্ট রাত্রি 8টা সাড়ে 8টার সময় আমার বাড়িতে আসে এবং এসে আমাকে মারতে আরম্ভ করে, আমার বাবাকে মারে, মাথায় মেরে মাথা ফাটিয়ে রক্ত বার করে দেয় এবং বুকে গায়ে হাতে গুড়াল মারে, ঘুষি মারে, চর থাপ্পড় সব মারে। তারপরে আমাকে শাবল দিয়ে, ধারালো অস্ত্র, শার্প অবজেক্ট, ওইটা দিয়ে আমার গলার এই সাইডটা করে বেরিয়ে যায়। আমার গলায় এইখানে মারতে চেয়েছিল। তো আমি জাস্ট বাই লাখ বেঁচে যাই। তারপর যখন সবকিছু মিটমাট হয়ে যায় আমরা পুলিশকেও জানাই, পুলিশ আসে, পুলিশ এসে তখন ভয়ে কেউ আমাদেরকে হসপিটাল নিয়ে যেতে চাইছিল না। পুলিশ জোর জবরদস্তি হসপিটাল, ইন্দাস হসপিটাল নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি করে দেয়। সেই গাড়ি করে আমরা যাই। গাড়ি করে যাওয়ার ফলে ওইখানে প্রাথমিক চিকিৎসাও করে না, কারণ ওইখানে বিজেপির ওয়ার্কাররা সবাই 2 থেকে 250 জন ঘিরে রেখেছিল, যাতে আমরা কোনোভাবে ট্রিটমেন্ট বা কোনোভাবে এফআইআর না করতে পারি। তা ওইখানে যাওয়ার পর যখন আমার বাবার মাথায় সেলাই হলো, সেলাই হয়ে যাওয়ার পর যখন সেলাই হয়ে যাওয়ার পর আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকি এবং যিনি ডক্টর আছেন উনি আমাদেরকে এমএলসি দেয়নি, যাতে আমরা এফআইআর না করতে পারি। এমএলসি কোনো মতেই এমএলসিটা দেয়নি এবং ট্রিটমেন্টটা ভালোভাবে করেনি এবং কোনো কাগজপত্রও দেয়নি। সেটা ইন্দাস হসপিটালে সিসিটিভি ফুটেজে 13ই আগস্টে খুঁজলেই দেখা যাবে। তারপর যখন আমরা ওইখান থেকে, আমাদেরকে জোর জবরদস্তি করে ইন্দাস হসপিটাল থেকে বার করে দেয় এবং খোশবাগ বলে একটি জায়গা আছে, খোশবাগের এবং ইন্দাসের মাঝামাঝি একটা অন্ধকার শুনশান রাস্তা আছে, সেখানে আমাদেরকে আটক করা হয় এবং আবার মারা হয়। সেটা কবে? সেটা 13ই আগস্টেই, সেই দিনই রাত্রে যখন আমরা ফিরছিলাম হসপিটাল থেকে, যেহেতু আমাদেরকে এফআইআর করতে দেওয়া হয়নি। তারপর যখন আমরা ফিরছিলাম, ফেরার পর আমাদের গাড়ি আটক করা হয়, আটক করে এসে আগ্নেয় অস্ত্র, বন্দুক এবং ছুরি নিয়ে আসা হয়। ছুরি নিয়ে এসে আমাদেরকে ধুমকি দেখা হয় এবং মারার হুমকি দেখা হয়। না, তারপর চর থাপ্পড় মারে, মারার পর আমাদেরকে হুমকি দেখিয়ে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়, যেখানে গুরুত্বপূর্ণ এভিডেন্স, রেকর্ডিং সবকিছু ছিল। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে ভয়ে সবকিছু দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর আমরা বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর পুরো রাত আতঙ্কে থাকি। পুরো রাত বিজেপি ওয়ার্কার কেউ না কেউ আমাদের বাড়িতে আনাগোনা করে, আশেপাশে ঘোরাঘুরি করে। তো তারপর দিন সকালবেলা 14 তারিখে আমার বাবা একটু একটু অসুবিধা, শরীর খারাপ হতে চালু করে, শরীরটা একটু দুর্বল হতে শুরু করে। সারা দিনটা 14 তারিখ সারা দিনটা আমার বাবা খুব কষ্ট কেটেছে, কিন্তু কাউকে বলেনি। আর কোনো মেডিকেলও হয়নি, কারণ হয়নি। পুরো বিজেপির ওয়ার্কাররা পুরো এটা ঘিরে রেখেছিল, বাড়িটা ঘিরে হয়েছে, আসলে ঘিরে হয়েছে, বেরোলেই মারবে এরকম একটা মন্তব্য ছিল। এবং যখন ওরা 14 তারিখে 10টা সাড়ে 10টার সময় আমাদের বাড়িতে এলো, এই কারণে যে মিউচুয়াল করতে এলো, যে তোমার ছেলেকে বলো, রিককে বলো, যেটা ফেসবুকে লাইভ ভিডিও করতে, যে নাকি আমার ভুল হয়ে গেছে, এইসব হয়ে গেছে, আমি যেন করিনি। এবং ওরা এটাও উল্লেখ করে যে এমএলএ আমার ওপর নাকি, যদি আমরা না তুলি, এমএলএ আমার ওপর কেস দিবে, এমপি কেস দিবে এবং শুভেন্দু অধিকারীও আমাকে ওপর কেস দিবে, ভিডিওতে বলছে। আমার পুরো জীবনটা রিমান্ডে কেটে যাবে। এটা কে বলেছে? এটা ওই শেখ আজাদ, উনি যে বিজেপি ওয়ার্কার আছে, উনি বলেছিলেন। ঠিক আছে, যে তোমার বাড়িতে এসে? বাড়িতে এসে এখানে বসে বলেছিলেন উনি কথাটা। উনি মিউচুয়াল করতে এসেছিলেন যে যাতে আমি ভুল স্বীকার করি। তোমার আমাকে বলি যে আমি অন্যের সামনে মাথা নত করবো না
এবং সেই বলে ওরা চলে যায় এবং হুমকি দিয়ে যায় যে আজকে আজকে 14ই আগস্ট 12টার পর নাহলে 6টার পর তোদেরকে জানে মেরে দেবো, এরকম একটা হুমকি দিয়ে যায়। দিয়ে যাওয়ার পর মা বলে আমি এফআইআর করতে যাবো। তখন মাকে বলে তুই গেলি তোর পা ভেঙে দেবো, মাকে তুই তুকারি করে বলে গেলি তোর পা ভেঙে দেবো এবং গালাগালি করে। সেই ক্ষেত্রে ওরা চলে যায়। চলে যাওয়ার পর যখন সবাই বলা কওয়া করে যে রিককে মারবে, জানে মেরে দেবে, তখন আমার মা আর বাবা আমাকে ছদ্মবেশ হিসাবে আমার ঘরের বাইরে পাঠিয়ে দেয় এবং চলে আমি মাঠে মাঠে হেঁটে হেঁটে 3 ঘন্টা আসতে হেঁটে দিয়ে কতুলপুর আরামবাগ বাস ধরে কতুলপুর যাই, কতুলপুর থেকে আরামবাগ, আরামবাগ থেকে বাস ধরে তারকেশ্বর, তারকেশ্বর থেকে ট্রেন ধরে হাওড়া, হাওড়া থেকে মেট্রো ধরে শিয়ালদা এবং শিয়ালদার আশেপাশে আমি সেফটি গ্রহণ করে আমি থাকি। তো ওইখানে থাকার পর যখন আমি 14 তারিখ কেটে যাই, 15 তারিখ ভোরবেলায় আমার মায়া ফোন করে বলে যে আমার আব্বুর নাকি প্রচুর শরীর খারাপ, অবস্থা খুব খারাপ। সেই হিসাবে ইন্দাস হসপিটাল নিয়ে যাই। ইন্দাস হসপিটালে গিয়ে ওইখানে ওরা ট্রিটমেন্ট করে না, ওইখানে একটা জাস্ট ইঞ্জেকশন দেয় এবং খুব বুকে ব্যথা করে। তার সত্ত্বেও ডক্টর কেউ ভালোভাবে চিকিৎসা করে না। সে কারণে মা ওনাকে নিয়ে বর্ধমান চলে যায়। প্রায় 9টা থেকে 10টার পর ঢোকার পর ওইখানে চিকিৎসা হতে তো ওইখানে দেরি হয় এবং 14 তারিখের যখন 15 তারিখে আপনার ওই 8টা 8:30 দিকে যেদিন দেশ স্বাধীন হয়েছিল সেই দিনই আমার আব্বু মানে বাবা মারা যায়। তোমার কি মনে হয় তোমার বাবার এই মৃত্যুর জন্য দায়ী কারা? দায়ী যারা আমার যেসব দুষ্কৃতীরা আমার বাবাকে মেরেছে তারাই। কি জন্য করলে এটা? কি শিক্ষার বিরুদ্ধে ওরা? হ্যাঁ, যারা সত্যি চায় না যে শিক্ষার উন্নতি হোক। কেন শিক্ষা যদি সবার রক্তে রক্তে ঢুকে যায়, রক্তে রক্তে যদি শিক্ষা ঢুকে যায় তাহলে এরা প্রশ্ন করবে, প্রশাসককে প্রশ্ন করবে। আর প্রশাসক যে শাসক আছে তারা প্রশ্নকে ভয় পায়। তো যাতে ভবিষ্যতে প্রশ্ন না করে, কেউ যাতে আওয়াজ না তুলে, সেই আওয়াজকে মানে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা এটা। আচ্ছা, এখন তো পুলিশ বলছে যে তোমার বাবার মৃত্যুর কারণ হচ্ছে তোমার বাবার ব্লাড প্রেশার ছিল, সেই কারণে। তোমার বাবার কি কোনো ব্লাড প্রেশারের কোনো ইতিহাস ছিল? না, এরকম কোনো কিছু ছিল না। এখন মনে হয় এই যেটা ওনারা বলেছেন, হয়তো ওনাদের কাছে পোস্টমর্টম রিপোর্ট যেটা আছে সেটা হয়তো ওনারা অগ্রিমভাবে পেয়ে গেছে, কিন্তু আমাদের কাছে এরকম কোনো পোস্টমর্টম রিপোর্ট আসেনি। তো পোস্টমর্টম রিপোর্টে দেখা যাক কি হয় না হয়। আর যদি পোস্টমর্টম রিপোর্ট আমাদের কাছে আসে, সেটা আমরা পাবলিক করে দেবো যাতে পুরো দেশ জানতে পারে যে অ্যাকচুয়ালি কি কারণে গেছে। আর এই যে টুইটের ব্যাপারটা, যে আমাদের রাজ্য পুলিশ টুইট করেছে, ঠিক বলুন, রাজ্য টুইট করেছে, তো জানি না কিভাবে ওরা ওটা করলো, কিন্তু আমি ওদেরকে একটা কথা বলবো, যেটা আমি বরাবরই বলি, যে এইসব জিনিসগুলো এখনকার 10 বছর 8 বছরের বাচ্চারাও করে থাকে। এগুলো টুইট খেলা এগুলো সব বন্ধ করুন। এসব সোশ্যাল মিডিয়া খেলা এগুলো একটু আমরা বন্ধ করুন, কারণ এখনকার যে মানুষ আছে তারা সচেতন আছে, তারা জানে যে কোনটা সত্য কোনটা মিথ্যে। কি বললো পুলিশ? পুলিশের কাজ করছে। পুলিশ যেভাবে কাজ করতে, পুলিশের কাজ আমাদের থেকে বেটার পুলিশ জানে যে পুলিশ কিভাবে কাজ করতে। পুলিশ পুরোভাবে খুব শান্তিপূর্ণভাবে কাজ চালাচ্ছে। সেই নিয়ে কোনো আমি টিপ্পনি বা মন্তব্য আমি করতে চাইছি না, কারণ এতক্ষণ পর্যন্ত পুলিশ আমার সাথে খুবই ভালোভাবেই সবকিছু করছে। এবার দেখুন, পুলিশ একা কিছু করতে পারবে না, আমাকে সহযোগিতা অবশ্যই করতে হবে। পুলিশকে, আদালতকে আমাকে সহযোগিতা করতে হবে। বিনা আমার সহযোগিতায় এই যে জাস্টিস আছে এটা আমরা পাবো না। তো আমার এবং পুলিশের সহায়তায় পুরো কেসটা এগোচ্ছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।